মানছি না, মানবো না। ধর্মের হাতের দাবি মানছি না, মানবো না। ধর্মের হাতের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও। ধর্মের হাতের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও। বস্তি ছেড়ে যাচ্ছি না, যাবো না, যাচ্ছি না, যাবো না। বস্তি ছেড়ে যাচ্ছি না, যাবো না, যাবো না, যাবো না। কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও। ধর্মের হাতের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও। বস্তি ছেড়ে যাচ্ছি না, যাবো না, যাচ্ছি না, যাবো না। ধর্মের হাতের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও। ধর্মের হাতের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও। বস্তি ছেড়ে যাচ্ছি না, যাবো না, যাচ্ছি না, যাবো না। বস্তি ছেড়ে যাচ্ছি না, যাবো না, যাবো না, যাবো না। হাতের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও। ধর্মের হাতের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও। আর একবার আমার উপরে বিশ্বাস রাখুন, এই মানকে গুন্ডা মারের বদলা মাছ ভেবেই দেবে। অনেকে ওই বস্তির অর্বাচীন গুলো কত শক্তি ধরতে পারে। ওই বস্তি ছাড়ার ঢোকা মানুষগুলোকে মদত দিচ্ছে ওই সালা মনোজ মিত্র। মনোজ মিত্র, হ্যাঁ মনোজ মিত্র। কেটে দেবো ও হারাম জালার হাত দুটো কেটে রাস্তাটা ঢুকিয়ে দেবো। কথাও সেই ভালো হবে। আগে জানতে চাই তোর প্রস্তাব শুনে ওরা কি বললো? আমি বলেছিলাম কর্তাবাবুর আদেশ 7 দিনের মধ্যে এই বস্তি ছেড়ে তোমরা মানে মানে অন্য কোথাও চলে যাও। আসলে ওরা কি বললে? বললে আমরা ভূমিহীন দিন দরিদ্র, আমরা দীর্ঘ 20 বছর এই জায়গায় বাস করছি। শুধু তাই নয়, এখন আমাদের নামে পাট্টাও বেরিয়ে গেছে। ওই আরো বললো তোমার মালিককে বলে দেবে যদি সত্যি তুমি স্টোর করার সংকল্প করে থাকে তাহলে উনি যেন ওনার বাড়িটা ভেঙে স্টোর নির্মাণ করেন। ঘটনাগুলোর স্পর্ধা সীমা ছাড়িয়ে গেছে। আমার আশ্রয় থাকে, আমারই অন্যে প্রতিপালিত হয়ে আমাকে খুন করার জন্য অস্ত্র তুলে ধরছে। এই অস্ত্র তুমি তোমার পিস্তলের গুলিতে টুকরো টুকরো করে দাও বাবা। আমার মাথায় খুন চলে গেছে। খুন দুর্ঘটনা করলে আমার এই গাড়ি চালাটা মিটবে না। অত সব খুন খারাপি আমার দরকার কি বাবা? তুই তা বুঝবি কেমন করে? মাত্র তোকে একটু বোঝাবার চেষ্টা করে না। এই মদ নামক বস্তুটি আমার জীবনে প্রথম মুহূর্তে কে কে বুকের সামনে এগিয়ে দিয়েছিল? আরে তুই বলতে চাস তোর উজ্জ্বল ভবিষ্যৎ আমি বন্ধ করে দিয়েছি। Yes, my father. তুমি তুমি আমার চলার পথে ধরে দিয়েছো ধারণার কাছে টুকরো। সুব্রত, আরে আমার হৃদয় বাগানে এতদিন নানা রঙের ফুলগুলো পাপড়ি মেলে তুলছিল। আর তোমার একটি দোস্তি অমিতা দেবী চক্রান্তে পড়ে সেই বাগানে তুমি হিংসার আগুন ধরিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছো বাবা। তোমার দ্বিতীয় পক্ষের কনিষ্ঠ পুত্র সফর হামলা আমার হাতে অমৃতের পাত্র তুলে দিয়ে আমাকে পাঠিয়েছে ওই পূর্বশ্রী দাদা। সে তো স্বর্গরাজ্য। তবে সেটা স্বর্গ নয়, সেটা হলো বলিকা নয়। উপযুক্ত পুত্র হয়ে
তুই এই বাবার সামনে হীন উক্তি উচ্চারণ করতে তোর জিভটা খুলতে পারলো না। আমার জন্মের পরে যদি তোমার সামান্য মানবিকতা থাকতো তাহলে নিশ্চয়ই আমার লজ্জার ঘরে চাবি পড়ে যেত বাবা। তুই আমাকে এত নীচ ভাবছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো লজ্জা হয় আমি নিষ্ঠুর রণবীর হালদারের পুত্র বলে। হ্যাঁ, 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 আমি নিষ্ঠুর রণবীর হাওলাদার। আমি জানি বাবা, তাই তো তোমাকে সাবধান করে দিচ্ছি। অধিকারের সীমা ছাড়িয়ে যেও না বাবা, তাহলে দেখবে ভবিষ্যৎ তোমার অন্ধকার। তোদের ষড়যন্ত্রে আজ আমি ক্ষতিগ্রস্ত, তাই আলো আর অন্ধকার আমার কাছে সমান। হ্যাঁ, কিছুটা অনুমান করা যায় তুমি পুলিশে অত্যাচারী দশানা। আর সেই জন্যই তো তোর মতো বিভীষণ ভাই আমার পাশে আছে। তোমাদের আদালের ভূমিকায় অভিনয় করার পিছনে বিরাট এক রহস্য লুকিয়ে আছে। আর সেটা হলো সব সম্পত্তি তুমি একাবৎ করতে চাও। আরে ভাই না, তোদের এই সিংহাসনে বসান, কারণ আমি জানি এই সিংহাসনে বসলে বাপ আমাকে কাল হয়ে সংশোধন করবে। আমি তোকে লাশ হওয়ার নীতি সম্মত তুই স্বাভাবিক জীবনে ফিরে আয়। নইলে তোর দুঃখের সীমা থাকবে না। তোমরাই তো আমাকে শান্তির হেডলাইট দেখাতে পাঠিয়েছ বাবা, ওই দুর্গম পথে সেই শান্তির অন্বেষণে ছুটতে ছুটতে আজ আমি পৌঁছে গেছি মৃত্যুর চোরা বালুর উপর। আমাকে আমাকে সেই চোরা বালুর অন্ত ছুটে কিছু আমার ভালো লাগে না। আমি আমি সম্পত্তি চাই না, গাড়ি বাড়ি কিচ্ছু চাই না, চাই শুধু একটুখানি শান্তি। তোমার সেই শান্তির ঘরে তুমি তুমি নতুন করে নিজেদের বীজের ওপর করো না বাবা, নিজেদের বীজের ওপর করো না। আউট হও, বংশের কুলাঙ্গার একটা। সম্ভ্রত নিশ্চয়ই কোনো মায়াবিনী রূপে মুগ্ধ হয়ে আরই কুপরামর্শে আমাদের সবাইকে খুন করতে চায়। তোমাদের ভূমিকায় অভিনয় করে চলেছে। No, never! আমার সন্ধানী দৃষ্টি থেকে এড়িয়ে যাবে সে কোন মায়ের গর্ভে। হ্যাঁ, অসলকাল আমি পূর্ণ হাতে দেব না। আজ থেকে সুব্রত আমার কাছে শত্রু। প্রয়োজন হবে আমি নিজে হাতে ওকে মূল সহ উপড়ে ফেলতে চাই। আবার আজ থেকে সুব্রতের প্রতি কোনো দয়া নেই, মায়া নেই। আমি নিষ্ঠুর রণবীর হালদার। দুনিয়াকে দয়া করলেও আমি কিন্তু বিন্দু মাত্র কে দয়া করব না। তোমার ওই দয়ার ঘরে মিলিয়ে তোমাকে তৈরি করব মৃত্যু নির্মম যন্ত্রণা। ভয় পাবে না। আপনি কারোর কথা বলছেন? কেন? ওই বস্তির ছোট লোকগুলোর কথা বলছি। বেটাদের নাইতে ধান দিয়ে চাল বের করে ছাড়বো। দায়িত্ব আপনাকে নিতে হবে দিলাম। যদি ওই বেটাদের তাড়াতে পারে তাহলে আমিও আপনাকে
বেশ কিছু টাকা পাইয়ে দেবো। কিন্তু এখন যে আমার হাতটা অল্প অল্প চুলকাচ্ছে। ঠিক আছে, 1000 খানেক টাকা রাখুন। দাঁড়ান বাবা, দাঁড়ান। আমরা হলাম সরকারি কর্মচারী, মানে শান্তি রক্ষক। তাহলে আপনি ঘুষ নেবেন না? নিজের হাতে ঘুষ নেওয়াটা আইনত অপরাধ। তাই টাকাটা মিষ্টি খাওয়ার নাম করে পকেটে ঢুকিয়ে দিন। ও তাই বলুন। এই আপনার পকেটি দিলাম। না গো মশাই, না, মেয়েদের কিন্তু এত রূপে তারিফ করতে নেই। জানো, মেয়েরা কিন্তু মায়াবিনী নদীর মতো। আমি জানো তোমার ওই কালো নদীর মায়া জলে প্রেমের তরি বাইতে পারি। দেখো, বাইতে বাইতে জানো অগ্রসর হয়ে যাও। আমার ভাগ্য লক্ষ্মী। পয়সা লাগে না? কি বলা হয় গো লক্ষ্মী? আমি নিজে মা রান্না করে চললাম। তার আগে একটু আরে না গো না, আরে ছাড়ো ছাড়ো, কেমনি আরে আরে ওই তো ঠাকুর তো আছে, ঠাকুর ছাড়ো। ঠাকুরপো মানে সুজয় আসছে। কি গো মশাই, তোমাকে কেমন ঠকালাম বলো? আচ্ছা, এখন নয় ঠাকুরপোর কথা বলে রেহাই পেলে, কিন্তু এরপর তোমাকে কে বাঁচাবে প্রিয়ে? তুমি কি আমার উপরে রাগ করলে গো? তোমার তো রাগ করবো? সেদিনকে পৃথিবীর আমার চোখে অপ্রিয় লাগবে না। আমি আরে তোমার মনটা দুনিয়া বুক থেকে বেশি বড় হয় না। আমার কি বেঈমান? এই মানকে গুন্ডার কাজটা তো আসার যাওয়া। তা বাবা এর যাওয়া আসার পথটাকে অন্যদিকে একটু ঘোরাতে হবে। যে পদে বেশি ভালো বিঘ্ন, আমার সেই পদেই চলতে বেশি ভালো লাগে। অনাথ বিক্রম, সে পয়েন্ট আমার জানা আছে। তোমার ওই সত্যি নিমেষের ডিসকাস হয়ে যাবে অনাথ বিক্রম। কজনকে তুমি সামাল দেবে মানকে? তোমাদের ওই লাল চোখ দেখে ওই বড় বুঝতে বসে অনেক করে লুকিয়ে থাকবে না মানকে। বাহ, তোমার তো কথাগুলো বেশ ভারী সুন্দর আর দেখতেও মন্দ নয়। তাই বস্তিতেই কি থাকা হয় নাকি? তা জেনে তোমার লাভ কি হবে? ওই নাম মানে এর আগে কোনোদিন দেখিনি তো। দেখলে কি করতে? দেখলে তুমি আমাকে কি করতে শুনি? দেখলে দুটো একটা দিন যেতে দাও, তারপর সব কিছুই বুঝতে পারবে। আচ্ছা মনকে, আমার হাতে যদি একটা খুশি তোমার মুখে পড়ে কতটা আঘাত লাগতে পারে? নিশ্চয়ই আমার চাইতে বেশি নয়। প্রস্তার ঘর দরজা খোলা আছে বেঈমান, তুমি এখন আসতে পারো। আরে যাবো তো বটেই, যাবো তো বটেই। তার আগে একবার ভালো করে স্মরণ করিয়ে দিয়ে যায়, 7 দিনের মধ্যে যদি এই বস্তি ছেড়ে চলে না যাও, তাহলে মরবার জন্য প্রস্তুত দেখো। মানকে! এই মানকে তোর মানিকটা বলা যাবে। তোর কেন? তুমি যদি এখানে প্রথমে বিদ্রোহ করে, তাহলে এই বস্তি ছেড়ে আমি কোথাও যাবো না। দ্বিতীয় দিন যদি দেখি এই বস্তিতে যে মুস্তানি করেছো, তাহলে তোমাকে
প্রাণ নিয়ে ফিরে যেতে হবে না। ঠিক আছে, আমিও দেখবো। কি কি দেখবে তুমি শুনি? 7 দিনের মধ্যে এই বস্তি ছেড়ে চলে যদি না যাও, তাহলে মরবার জন্য প্রস্তুত থাকো। এই মানকে, এই বস্তিতে এমন কোনো মাথার ব্যথা নেই যেই মানকে গুন্ডাকে বাধা দেয়। কথাটা মনে থাকে যেন। মানকে, তুমি শক্তির অহংকারে ধরাকে সারা জ্ঞান করছো। হ্যাঁ, চলো বইটা। তুমি আমাকে ছেড়ে কখন দূরে চলে যাবে? না না, আমি তোমাকে কথা দিলাম কবিতা। কথা দিচ্ছো তো? হ্যাঁ। দুজনে চাই, এসোনা দুজনে হারাই, আজ শুভ সন্ধ্যা, তুমি আছো, আমি আছি আজ যদি হালদার বাবু বস্তি ভেঙে স্টোর তৈরি করেন, তাহলে আমরা কোথায় যাব? ওই হালদার লোকজন এসে আমাদের মাছ ছেলে মেয়েদের হাত ধরে টানাটানি করে। এই তো 10 দিন আগেকার কথা। কেদার কাকার যুবতী মেয়ে শাসন থেকে রাতের বেলা তুলে নিয়ে চলে গেল। যদি এই অত্যাচার বন্ধ করতে চাস, তাহলে সকলে ঐক্যবদ্ধ হয়ে আরস্বরে চিৎকার করে বলতে হবে, আমাদের দেহে 1 বিন্দু রক্ত থাকতেও বস্তি ভেঙে আমরা স্টোর করতে দেব না। তোরা 2 ভাই, আমাদের যা বলবি আমরা তাই করবো। এই বস্তিতে শুধু আমি আর যোগুর মতো মূর্খ বাস করি না, তোদের মতো শিক্ষিতরা বাস করে। আমরা সকলের সাথে সকলেই লড়বো। আমরা এই ধনী সমাজ ব্যবস্থাকে ভেঙে ঘুরিয়ে ফেলতে চাই। ওরা আমাদের কুকুরে সামিল করে রেখেছে। এই বস্তির অধিকাংশ মানুষ ওই হালদার ফ্যাক্টরিতে কাজ করে, মাইনে তো মাইনে ঠিক মতো আর বোনাস দেয় না। সব জেনে শুনেও কেন আমরা ওই বস্তি লোভের যুবক কাছে মরবো? আবার মাথা না গলা রয়েছে, না খেতে পেয়ে অনাহারে মারা যাবো। কি খেতে দেবো? সেদিন ওদের ফুরিয়ে গেছে। এইবার আমরা বুঝতে শিখেছি আমাদের বস্তির মর্যাদা পায়ে বলি দেব না। না, আর আমরা কুম্ভকর্ণের মধ্যে ঘুমিয়ে থাকবো না। এবারে বুক ফুটে পুলিশ সিংহের মধ্যে বলতে চাই, আজ আমরা জাগ্রত জনতা। আর সেই জনতা আমাদের কাজ করা দাঁড় করিয়ে আমরা বন্ধ করি। সত্যি তোমরা মূর্খ। আত্মসিদ্ধের জন্য তোমাদের জীবনগুলো ধনির কষাই খানায় বিক্রি করে দিচ্ছ। ভুল করছেন সুমন্ত বাবু। বলুন, এতদিন আমরা ধনির কষাইখানায় বন্দী ছিলাম, তাই ওরা ইচ্ছা মতো আমাদের কাজের মাংস কেটে মোটা মোটা মুনাফা লুটেছে। তুমি হয়তো ভুলে যাচ্ছ, আর সামনে দাঁড়িয়ে কথাটা বলছো। জানি সুকেন্দ্র বাবু, আমি একজন উকিল, আর উকিলের কথা আদালতে
লাল চোখ থেকে আমার ডাউকিল বাবু, আমরা লাল চোখ থেকে ভয় পাই না। এই হারু সন্তান আপনার বাড়িতে পাতা বেড়ে বসে থাকে না। তোমরা আমাকে ভালো না, আমি তোমাদের জায়গা তাহলে বলুন বিনা নিমন্ত্রণে আসার উদ্দেশ্য কি? উদ্দেশ্য এই যে আমাদের হালদার আর এই বস্তি এলাকা ওতে ইঞ্জেকশন জারি করতে চান। সালাম বাবুকে বলে দেবে উনি যেন তাই করেন। তাতে আমি বলি কি ওসব বিবাদের মধ্যে না দিয়ে এই compromise করেই ভালো। তাতে আপও মরবে না আর লাঠিও ভাঙবে না। তার মানে এই বস্তি এলাকা তোমরা ছেড়ে দাও। এর পরিবর্তে অবশ্য উনি ওই নদীর চরের পাড়ে তোমাদের ঘর তৈরি করে দেবে। উকিলের মাথা তো বন্দি ভালোই খেটেছেন দেখছি। আর হালদার বাবু স্বার্থের কালো হাত আমাদের গলা টিপে ধরবে। এটা লাগানো হয়েছে আর খোলা যাবে না, সব অ্যাডজাস্ট করা বন্ধ করে ভালো, সব বন্ধ হয়ে যাবে। ঠিক আছে কোনো চোখ হয় তাই হয়েছে তোমাদের। হালদার বাবুকে বলে দেবেন আমরা এই বস্তিতে আছি এবং ভবিষ্যতে থাকবো। একটা কথা মনে রাখবেন, অরণ্যে বাস করে সিংহের সঙ্গে বিবাদ করা মোটেই উকিল বাবু! সিংহ বিরাট শক্তিশালী হতে পারে কিন্তু বিপদে পড়লে উচ্চ নিগুণের সাহায্য তাকে নিতে হয়। ভালোই হলো। জ্বর সেটি হাঁপানি হলে যেমন ডাক্তারের লাভ, তেমনি বাংলা ভাষার দামা হলে উকিলের লাভ। লোকটা কেমন বাজি দেখলি তো? মনে হচ্ছিল আয় বাবু, তুই আমার সঙ্গে আয়, ওখানে একটা কাজ করতে হবে। চলো দাদা। না, আমাকে একবার ওই নন্দী পাড়া যেতে হবে। মনে হচ্ছে ভারী কিছু একটা ঘটবে। ভারী মানে যে অসম্ভব ভারী। কেন যে আমি মহা আনন্দে সোলার চোপর মাথায় দিয়েছিলাম রে বাবা। এই আধগুলো বয়সে পয়সার জোরে কেন আমি কচি সুন্দরী মেয়ে বিয়ে করেছিল। এর আগে আমি তোমার মোটা মেয়ে বিয়ে করতে বারণ করিনি জানো। ও পেটে ছোড়া হালু তোমার চোখে কি নেশা হয়েছে? তবে হবে। এই শালা হালু, সেদিন তো বেশ ভুজুক ভাজুক দিয়ে সুদের ওপর টাকা নিয়ে আর এখন শালা গাড়ল দেওয়া হচ্ছে কেন? বিশ্বাস করে দানু, এখন আমার হাতে একটা পয়সা নেই। আমার দাদা তিন রাত পুকুরের জলে ধুয়ে মরছি ছেলের কাঁটা। আর বলো না দাদা, লাগে বড় ব্যথা। ওই ভোলা ও শালা চাঁদু টাকা না নিয়ে আজ আমি এখান থেকে সরছি না। এ মাসে আমি তোমার টাকা দিতে পারবো না দাদু। কি কি বললি হতভাগা? টাকা তুই দিতে পারবি না? শোন, টাকা না দিলে শালা তোর বউটাকে তুলে নিয়ে যাবো। তাহলে টাকা আর দেব না। আচ্ছা, তার মানে টাকা তুই দিবি না? ওরে পাপে মরবি, মুখে রক্ত উঠে মরবি, কেসে কেসে মরবি। ওরে বাবা রে, ওরে বাবা, আমার 2,000 টাকা। তোমার এত টাকা কে খাবে গো দাদু? তোর বাবার সাথে
আত্মহত্যা করবো হত ছাড়া বাঁদর টেনে মারবো এক থাপ্পড়। দাদু হ্যাঁ তারা যেন কিচ্ছু জানে না। বুড়ো বয়সে একটা উন্মুখ ছেলে হয়েছে। ভালো কথা গো দাদু, তাহলে মিষ্টি খেতে পয়সা দাও। ছেলে তো নয়, জানো শালা কেষ্ট শালা ছেলের মুখে আগুন, ছেলেকে সাপে খাবে। সে কি গো দাদু, তুমি বাপ না সাপ গো দাদু? সাপ হলে তো শালাকে কবে দিতেও ছবো। তাহলে ও ছেলে কার? ও ছেলে হচ্ছে ওই পেডকুলির ছেলে। পেডকুলির ছেলে। সে কি গো দাদু? তাই তো ওই পেডকুলিকে নিয়ে তোর দিদিমা সে কি মাথা। আমার বেলা সাগর আর ওই পেডকুলির বেলা মাংস আরো কত কি দিন জানিস? আরো কত কি দিন। তোমার ধারণা ভুল গো দাদু, ও ছেলে তো তোমার তো হতে পারে। তোর মুষ্টির মাথা। টাকার লোভে আমি অপারেশন করেছি। দাদু মানে তুমি অপারেশন? এই হারু ভালো হবে না বলে দিচ্ছি। ছেলে পুলে হলো না, তার আগে তুমি ওরে তারা সবাই শুনে যা দাদু। দাদু অপারেশন করিয়েছে। এই মরেছে সারা ছোট লোকের কাছে কি বলতে আমি কি বলে ফেলেছি। এই আমার টাকা দে, আমার টাকা ভাড়া লাগে। টাকা তো দেবই না দাদু। 1000 টাকা না দিলে ওই পাড়ার সবাইকে ডেকে ডেকে বলে দেবো ওই মোটা দিদিমা এই সারা বেদর সঙ্গে প্রেম করেছে। তামাশা করিস রে হারু, আসলটা না হয় তুই পরে দিবি, সুদটা দে দাদু ভাই। একটা পয়সাও দেব না। এই আমি চললাম ঘরে। ওরে বাবা রে। ওরে বাবা। আমার সব গেল গো, আমার সব গেল। আগুন জ্বালা দেবো, খুন করে ফেলবো ওই চোখ থাকি নিজাটা। আর জাগলো একবার আমার ঘরে। আমার 10টা নয়, 10:30টা নয়, একটা মাত্র কচি বউ। আমি মরে যাবো, এবার আমি নির্ঘাত মরে যাবো। নির্ঘাত মরে যাবো। বাড়ি চড়া হয়েছে, অপমান করে যায়। আমার যেন মনে হচ্ছে কোথাও যেন একটা ভুল হয়ে যাচ্ছে গো। না, ভুল নয়, এ আমাদের বাঁচার লড়াই। কিন্তু কোনো কিন্তু নয়, আমরা শোষিত অবহেলিত নিপীড়িত মানুষ, আমরা লড়াই করবো আশ্রয়ের জন্য, আর ওরা লড়াই করবে নিজেদের কাজের স্বার্থ সিদ্ধির জন্য।
স্বপ্ন নাকি আমাকে সকাল থেকে তাড়া করে বেড়াচ্ছে গো? স্বপ্ন? এখন স্বপ্ন দেখলাম একটা বিশাল কালো ছায়া আমাকে আমার মুখ থেকে তোমাকে দূরে ওই বহু দূরে নিয়ে যাচ্ছে গো না। না না, স্বপ্ন স্বপ্নই থাকে কবিতা, বাস্তবে রূপ নিতে পারে না। তবুও তুমি একটু সাবধানে থেকো গো, সাবধানে থেকো। আমার যেন কেমন ভয় ভয় করছে গো। ভয়? হ্যাঁ গো হ্যাঁ, মনে হচ্ছে ওই বিশাল ছায়াটা কেমন যেন আমাকে আমার কাছ থেকে তোমাকে দূরে দূরে নিয়ে যাচ্ছে। দেখো না, আমি কিন্তু পারবো না তোমাকে ছেড়ে থাকতে। স্বপ্ন চিরদিন স্বপ্নই থেকে যায়। স্বামী, দিতে পারে না কবিতা। তুমি দেখো, আর কেউ কোনোদিন এই বস্তিতে এসে বলার সাহস পাবে না। হ্যাঁ, কেউ কোনোদিন আসতে পারবে না। আমরা আপনাদের আপনার নাম কি মনোজ মিত্র? আগে হ্যাঁ স্যার, কিন্তু আপনারা আইন অনুযায়ী আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হলাম। আমার অপরাধ আপনি একটা খুনি আসামি। জানে না, আমার স্বামী খুনি আসামি হতেই পারে না। সেটা আদালতই প্রমাণ হবে। আমি যে খুন করেছি তার কোনো প্রমাণ আছে? ইয়েস, আপনি যে ফ্যাক্টরিতে চাকরি করেন তার আইডেন্টি কার্ড মৃত লাশের পাশে পাওয়া গেছে এবং যে ছুরিতে মিস্টার গুপ্তা খুন হয়েছেন সেই ছুরির ফলায় আপনার নাম খোদাই করা রয়েছে। না, না না, এই মিথ্যে কথা স্যার, এই মিথ্যে কথা। আপনি আমার স্বামীকে ধরে নিয়ে যাবেন না। আমার জীবনটা ভয়াবহ করে তুলবেন না স্যার, তুলবেন না। আই এম সরি ম্যাডাম, আমি সরকারি কর্মচারী, সুতরাং আপনার কথা বিশ্বাস করে আইনকে অগ্রাহ্য করে নিজের ভবিষ্যৎ নষ্ট করতে পারি না। স্যার, না না না, স্যার দয়া করে আপনি আমার স্বামীকে বাঁচান স্যার, বাঁচান। আমার জীবনটা যে একেবারে হাহাকারে মরে যাচ্ছে। আইনকে অগ্রাহ্য করার ক্ষমতা কারণে কাল রাত্রে আপনি নাইট ডিউটি করছিলেন। হ্যাঁ, তাই মিস্টার গুপ্ত যখন রাত্রি 12টার পর পুনরায় আপনার স্টাফের 50 শ্রমিক তার নিজের চলে দেখেছে আর এটাই রণবীর হালদারের অভিযোগ। হ্যাঁ হ্যাঁ, চলুন থানায় গেলেই সব বুঝতে পারবেন। আমাকে বিনা অপরাধে সত্যি যদি সাজা পেতে হয় তাহলে আপনাদের এই সত্য গড়া পৃথিবী আমার হিন্দুস্তানের বন্ধু শিখায় জ্বালিয়ে পুড়িয়ে ছাড়বে। আপনাদের কথা এই সমাজ ব্যবস্থাকে আমি চুরমার করে দেবো। না, তুমি পারবে না। তুমি তোমার পুত্রদের নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলে, কিন্তু আজ তোমার সব স্বপ্ন চাঁদের ঘরের মতো। আর আমি দেহাঙ্গের মতন উড়ে চলেছি একটু শান্তির সন্ধানে। ঘরে দেখবো এবারে জগৎটাকে কেমন করে ঘুরছে আর চিরন্তরের ঘড়ি পালিয়ে। তাই না বাবু, ঠিক তাই। আপনি এত অক্লান্ত পরিশ্রম করে লেখাপড়া শিখেছেন, বাট ওয়াই কোনো কাজ করছেন না কেন? কে বলেছে? কে বলেছে আমি কোনো কাজ করছি না? দস্তুর মতো ওই সংসার আদালতে বকেই চলেছি।
সংসার আদালত কোনো আইনের ধার ধারে না। আইন যাদের চক্করা আমাদের যে আইনের মুখ বন্ধ হয়ে যায় সেই আইন আমাদের আপনি মদের নেশায় আচ্ছন্ন, তাই ভবিষ্যতের কথা চিন্তা করার অবকাশ পাচ্ছেন না। আপনি কি জানেন? Oh, no, my friend. ভাষা আপনি এ পথে চলুন না কেন, তবে নির্ণয় করে চলুন। পথ নির্ণয় করে সময় আর নেই সুব্রত বাবু। আপনার বাবা এর কোনো স্বীকার করেন না। কিন্তু কেউ যদি রোগীর ভান করে ওষুধ খায় তাকে সুস্থ করা যায় না সুকেন্দ্র বাবু। আপনার শরীর কেমন? নিশ্চয়ই আপনি ডাক্তার নন, Yes, আমি ওকে। তাহলে কেসটা সম্বন্ধে বলুন। আর আশা করি আর 1 মাসের মধ্যে ওই বস্তি ভেঙে স্টোর হবেই হবে। কেস ফয়সালা করতে আপনার কতদিন সময় লাগে? আপনার ছেলেকে জিজ্ঞেস করেন। মাতাল মদের আশ্বাস বোঝে। মাতাল। Yes, yes, my father. যেমন কত যেমন শুনে মধু থাকে তা তুমি জানো, তা তুমি ভালোই বোঝো। কি বললি পশু? পশু। সত্যি আমি পশু বাবা, কিন্তু পেল্লা আমাকে যিনি জন্ম দিয়েছে তিনি নিশ্চয়ই আমার চাইতে বড় পশু। শুনলেন সুকেন্দ্র বাবু? এই অপদার্থর কথাগুলো শুনলে বাবাকে বলে কিনা চরিত্রহীন পশু। আপনার দপ্তরটার মধ্যে আমি নেই রণবীর হালদার। পিতার কুকর্মের পুত্র শোনাও পাপ, কিন্তু কিন্তু তুমি আজ বলতে বাধ্য করিয়েছ বাবা। সুব্রত! বাবা একদিন তোমার এই শয়তানের মুখোশ আপনা হতে ক্ষত পড়বে। আমার কোন কর্মটা তুই কুকর্ম দেখলি হতভাগা? তোমার ফ্যাক্টরিতে সুন্দরী মেয়েগুলোকে চাকরি দেবে বলে এনে হেলিকপ্টারে করে চাপিয়ে তাদের বিদেশে চালান করে তোমার কাজে তুমি লিপ্ত নও। Oh my God! এটা রীতিমতো ঘৃণা। তোর এত বড় সাহস, তুই এই বাবার বিরুদ্ধে চারণ করতে তোর চেপটা খসে পড়লো না? বাবা, সত্যি তুমি যদি মহৎ হতে। সুব্রত! বাবা এখনো সময় আছে, ওই সর্বনাশের পর থেকে ফিরে এসো। যদি না ফিরি তাহলে 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 তোমার এই রক্ত গড়া এই সত্যত তোমাকে খুন করে এই যুগের পিতৃহন্তা পরশুরাম হতে বাধ্য হবে, বাধ্য হবে। পরশুরাম? সুকান্তকে দেব না, আপনি বেঈমান। আমার পত্র লেখার জন্য কিছু দেখার দরকার আছে। হ্যাঁ রে, 5,000 টাকা আছে। একদম স্যার, আমি এখন আসছি। দরকার হলে পরে হ্যাঁ। এত গোপন সত্ত্বেও যে খবর আমি অনকে আর স্বপন ছাড়া কেউ জানে না, কিন্তু সুব্রত জানলো কি করে? তবে কি মানকে খবর আছে মালিক? আমাকে দেখে তোর কি মনে হচ্ছে? খুব চিন্তিত আছেন। আরো কিছু বুঝতে পেরেছি। ঠিক আছে,
আজ সন্ধ্যায় বস্তি থেকে একটা তাজা ফুল ছিঁড়ে এনে আপনার পূজার ব্যবস্থা করবো। আর কোনো দরকার নেই। আজ পূজাতে দেবতার ইচ্ছা নেই কেন? আমার সমস্ত গোপন ব্যবসার খবর ওই সুব্রত টের পেল কি করে? আপনি বিশ্বাস করুন, ওই শালা বড় বাবুর সঙ্গে আমার সাপে নেউলে। তাই বুঝি? এটা কলিযুগ। সাপে আর নেউলে দেখা হলে তারা লড়াই করে না, বরং সুখ দুঃখের কথা বলে। সত্যি কথা না বললে ওর মৃত্যু আজকাল রোধ করতে পারবে না। ওই শালা সুজয় মিত্রকে আমার সন্দেহ হয়। মিত্র, হ্যাঁ, কথাটা ওই মাত্র বড় বাবুর কাছে প্রকাশ করেছে। মিত্র, হ্যাঁ, সুজয় মিত্র সুজন রমণীকে পাচার করছি বুঝতে পেরে ওই শালা কুত্তার বাচ্চা আমার পিছু নিয়েছিল। খেয়ে নেবো। ওর সমস্ত রক্ত চুষে আমি খেয়ে নেবো। বাবু, সেই ভালো হবে। হয়তো রাস্তা দিয়ে সুজয় আর তার বৌদি হেঁটে যাচ্ছে। এক গুলিতে দুই পাটিতে। আমি এখনই যাচ্ছি বাবু, আমি এখনই যাচ্ছি বাবু, আমি এখনই যাচ্ছি। মনোজ মিত্র, আজ তুমি জেলখানায় পথে বাঁধছ। এবার শুধু তোমার ভাই আর এই সুন্দরী স্ত্রী ওই দুটোকে শেষ করে দিবে। সোনার সংসার শ্মশান হয়ে যাবে। আমার প্রতিজ্ঞা, অস্থির হয়ে আমি স্টোর করবোই করবো। কাল থেকে ধাক্কা দিয়ে বন্ধ করে দেবো। তারপর দেখবো আমার এই পা ধরে সে ক্ষমা চায় কি না। ছেড়ে দে সন্তান। সুজয় মিত্র, তোমরা নাকি ঐক্যবদ্ধ হয়ে বলছো ওই বস্তু তোমাদের? এখনো বলছি ওই বস্তি আমাদের। তাই দেহে এক বিন্দু পান থাকতেও ওই বস্তি ছেড়ে আমরা কোথাও যাব না। কিন্তু আমার যে প্রাণ ওই বস্তির উপর স্টোর নির্মাণ করবে। আশা তো অনেকের অনেক কিছুই থাকে, কিন্তু সকলের সব আশা কি পূরণ হয়? তাহলে আমরা তোরা কি করতে পারি সেটা জানিস? ওদের যা ইচ্ছা তা করতে পারিস। মনোজ মিত্রকে জেলখানায় পাঠিয়ে দিতে আপনি জানো? জানি আপনি ষড়যন্ত্রের জাল বুনে আমার স্বামীকে ওই জেলে পাঠিয়ে দিয়েছেন। বাহ বাহ, তাহলে জানো সবই। কিন্তু মনে রাখবেন হালদার বাবু, যে চক্রান্তের জাল আপনি বুনেছেন সেই জাল কিন্তু আপনাকেও ছেড়ে কথা বলবে না। তাই নাকি? এখনো যদি প্রাণের মায়া থাকে তাহলে ওদের নেতৃত্ব না দিয়ে এই বস্তি ছেড়ে পলায়ন করো। প্রাণের ভয়ে কুকুরের মতো লেজ কুচে পালিয়ে যাওয়ার মতো কাপুরুষ আমরা নই। সকল অনর্থের মূল হলো তোমাদের এই দুঃসাহসিকতা। মানকে বলুন কত বাবু, এই রূপবতীর গায়ের কাপড়টা এসো এসো মহাভারতের নায়িকা, এসো মহাভারতের নায়িকা দ্রৌপদী। এইবার কলির দুঃশাসন তোমার মস্ত হরণ করি। দেখো দেখো তোমার কৃষ্ণ ভগবানকে দেখি দেখি যে কোন আমরণ দিয়ে তোমাকে লজ্জা থেকে এগিয়ে রক্ষা করতে এগিয়ে আসে। আমার বৌদির গায়ে কোনো আঁচড় লাগাতে পারবি না। দুঃখের বিষয়
আর বেশি কম তোর দেহে প্রাণ থাকবে না। এই মানকে কুন্ডা একবার যদি কিছু নিতে হাত পায় টাকা নিয়ে টাকার বিনিময়ে আমার হাতে তুলে দিতে অনুরোধ করেছিলাম। ছোট বাবু, ওই হারাম জাদি বিনিময়ে আমার গায়ে দিয়েছিল থুতু, আজ ওকে সেই থুতু ঠিক দিয়ে চেটে পরিষ্কার করে দিতে হবে। তোমারও বিভাজকটা বোন বাড়িতে আছেন, আর একদিন এই অবস্থায় হতে পারে। আপনার মেয়েকে যদি ওই বস্তিতে তুলে নিয়ে গিয়ে আর বাস্তবায়ন করেন, তখন নিশ্চয় অনুভব করতে পারবেন ওই বস্তির মেয়ের ইজ্জতের দাম আপনার মেয়ের ইজ্জতের চাইতে কতটা তফাৎ। সেদিন তার জীবনে কোনদিন আসবে না বিজয় মিত্র। এই মেয়ে বলতো ঐতিহাসিক আছে। ভগবান আমাকে বাঁচতে দাও। ওই মাথাটা আমি চিবে খাবার আশার তরি ভরা ডুবি হয়ে গেল। ওই কবিতা সুন্দরী দেহটার উপর আমারও লোক কিছু কম ছিল না, কিন্তু ওই ছোট বাবু শেষ করা যায় কিছু না কিছু করে থাকবে। ভগবান, তুমি আছো না মরে গেছো। পিরাতা আমার লেখনিতে যত দুঃখ ছিল তার সব কি আমাদের মতো অসহায় মানুষদের মধ্যে দিয়েছে ঠাকুর।
হ্যাঁ বৌদি, রামচন্দ্র দেবী দুর্গা পূজায় যা দিতে পারিনি, আমি তা আমাদের বস্তি মায়ের পূজায় অঞ্জলি দিলাম বৌদি। ঠাকুরপো, আমি যে একটা নষ্ট মেয়ে, তাই তোমার এই সংসারে যে আর থাকা চলে না ঠাকুরপো, থাকা চলে না। না বৌদি না, তুমি তাই পারো না। আমাকে পৃথিবীতে একা রেখে তুমি পরে চলে যেতে পারো না বৌদি। ঠাকুরপো, আমি যে কলঙ্কিনী হয়ে গেছি গো ঠাকুরপো। না বৌদি না, এ মিথ্যা কথা। তুমি যদি কলঙ্কিনী হও তাহলে মহাভারতের কুন্তী কেন হলো না তুলসী কেন সতী হয়ে ওই নারায়ণের মাথায় আশ্রয় পেল বৌদি। সারা জীবন আমার চোখের জলে তোমার ওই কলঙ্কের কালি ধুয়ে মুছে তোমাকে দেবীর আসনে বসিয়ে পুজো করবো বৌদি। ঠাকুরপো, ঠাকুরপো। বলো না, বলো না ঠাকুর, বলো না, আমি এখন কোন পথে যাব? তুমি আমায় বলে দাও ঠাকুর, আমি এই সংসারে থাকবো না, সংসার থেকে চলে যাবো। না বৌদি না, বলো না, বলো না ঠাকুর, বলো না। বলে দাও, কোন পথে যাই আমি, কোন পথে গেলে পাবো সান্ত্বনায়। কোন পথে যাই আমি, কোন পথে যাই, পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোন পথে গেলে পাবো ওই রে সব বাড়িতে আছিস? লোককে যে বলেছে খুন করে ফেলবো, আগুন জ্বেলে দেবো, সব কটাকে আমি খুন করবো। সুদের উপর টাকা নিয়ে বলেছিল টাকা নিয়ে দি মরে যাবো, আমি আমার নিক্ষাত মরে যাবো। বন্দুককে মরবে গা দাদু। তোর বয়ের দুঃখে রে শালা, টাকা বের কর। তোদের এই বস্তিতে ঘরে ঘরে আমার তা প্রায় 25,000 টাকা। থাকুক না পড়ে ছোট্ট বাচ্চে হাসিস রে, অমন করে দাঁত বের করে হাসিস রে, তেলটা ছড়া। এবার কিন্তু আমি খুব রেগে যাচ্ছি দাদু, লঙ্কা কাণ্ড করে ছাড়বো। আরে যা যা, তোর মতো কত বড় বড় উস্তাদ আমি দেখে নিয়েছি। দাদু চোট ছাড়া, টাকা ফেল, টাকা ফেল, নইলে
নইলে তোর মাথা নিয়ে ওই বিবিচ্চক স্কুল মাঠে আমি ফুটবল খেলবো। হ্যাঁ দাদু এই আজ বুড়ো বয়সে আমার দুর্গতির সীমার পরিসীমা নেই। সারাটা জীবন আমি গায়ে রক্ত জল করে পয়সা রোজগার করলুম। এই আজ বুড়ো বয়সে একটু সুখে থাকবো বলে একটা কোচি থেকে বিয়েও করব। স্বামী দেবতা কি অমূল্য সম্পদ। সাবিত্রী, বেহুলা এরা নাকি সব ওই মরা স্বামীকে নাকি বাঁচিয়েছিল। আর এখনকার মেয়ে না, সেই স্বামীর বুকে 3টে লাথি মেরে বলে কিনা ওই আমার বউ তো বলে না। তোর বউ তো আর লেখাপড়া শিখিনি। তাই বলতে ওর সাহস পায় না। একটু আধটু লেখাপড়া শেখা, তারপর সব বুঝতে পারে। আচ্ছা দাদু, ওই স্বামীরা মরলে বউদের কি লাভ হয়? কৃষ্ণ লীলা হবে রে দাদু, কৃষ্ণলীলা হবে গো দাদু। সারা তোর বইয়ের মাথায় দাদু বের কর সারা টাকা বের কর। হারাম জাদা নচ্ছ, আজ 10 দিন তোকে আমি গরু খোঁজা করছি। তাই নাকি? টাকা দেবো, তার আগে একটা কথা জিজ্ঞাসা করবো দাদু। ওটা কর না, কি জিজ্ঞেস করবি তো? তুমি নাকি অপারেশন করিয়েছো? ওই শালা ঠিক কোটায় ঢেল যাচ্ছে। কে বলেছে? এই মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। তুমি সত্যি কথা বলো না দাদু। অপারেশন করেছি, বেশ করেছি। টাকা পেলে আরো 3বার করাবো। তাহলে তোমার ওই বাচ্চাটা কিভাবে হলো দাদু? হয়তো দাদু ওই বুড়ো শিবের মন্দিরে বড় করে মানত করেছিল। একবার নয় রে দাদু ভাই, একবার নয়, 3বার মানত করেছি। তবে এদুগুলি বলে ওই বাচ্চাটা আমার। খুন করে ফেলবো, আগুন জ্বেলে দেবো। আজ শালাকে আমি একেবারে সোর মারা মারবো। শালা দাদু বলে বাড়িতে গিয়ে আর ওই দিদিমার সঙ্গে বিয়ে করা হচ্ছে। হ্যাঁ বলো কি দাদু? হ্যাঁ নয় হ্যাঁ। এই জগু, বলো দাদু। তোদের আমি 200 করে টাকা দেবো, 200 করে টাকা দেবো তোদের। ওই কেলটে ছোড়াটাকে ওই নদীর জলে ফেলে আসতে পারবি? ওসব পাপটা কিন্তু হবে না তোদের। তাতেও কোনো সুবিধা হবে না দাদু। ওই বীজ যখন রোগে যাচ্ছে, জমিতে ছড়ালে গাছ হবে। আর বলিস রে ভাই, আর বলিস রে। আমার একেবারে না গা ঘিন করে। তার থেকে নয়, দিদিমাকে ফোন করে দাও। হ্যাঁ তাই সেই ভালো, তাহলে তোরা তাই কর। আচ্ছা দাদু, তুমি ওই মোটা দিদিমাকে ফোন করলে কত টাকা দেবে? কি বললি? চুপ শালা। এই তো তুমি এক্ষুনি বললে। শালা আমার বউকে তোরা খুন করবি বললি? তুমি তো বললে দাদু। তোদের 2 শালাকে আমি ওই পুলিশে দেবো বলে। শালা ভালো হোক,
ভালো হোক মন্দ হোক বউ তো পাশে না থাকলে আমার চোখে ঘুম আসে না। আমি এইমাত্র দেখে এলাম পেদকলি তোমার বাড়ি থেকে যাচ্ছে। সত্যি বলছিস? হ্যাঁ, সত্যি? হ্যাঁ, এই এই শালা পেদো খবরদার বলছি, শালা আমার বাড়ি ঢুকবে না। শালা আমার কচি বউ ঘরে একলা ঘুমোচ্ছে। শালা খবরদার আমার বাড়ি যাবি না। শালা যাচ্ছে, দাঁড়া, তোর বাবা যাচ্ছে। তাড়াতাড়ি যাও বাবু। এতদিনে খুব জব্দ করেছে। ওই শালা টাকা না করলে ওই পেদকুলির নাম বলবো। চ এখন দুজনে বাড়ি যা। চ। হায়দার বাবু, আপনি ওদিকটা দেখুন, আমি এদিকটা দেখছি। হ্যাঁ হ্যাঁ, তাই দেখুন। না, আর আমি এই কলঙ্কের ভার বহন করতে পারছি না। দেখতে দেখতে 3টে মাস কেটে গেল, তবুও যে আমি মনটাকে স্থির রাখতে পারছি না কিছুতে। ওই কেউটের বাচ্চার সর্প ঢালদার যে বিষ আমার শরীরে অর্পণ করে দিয়েছে, সেই বিষের জ্বালানি আমি আর সহ্য করতে পারছি না। না না, আমার এভাবে তিল তিল করে মরাচ্ছে। আমার বরঞ্চ বিষ খেয়ে মরাটাই অনেক অনেক ভালো। অনেক, আমি বিষ খেয়ে মরবো। বৌদি, ঠাকুরপো, ঠাকুরপো, আমাকে তুমি ডাকছো? তুমি কি কিছু বলবে ঠাকুরপো? আচ্ছা বৌদি, কি তুমি চাই এত কুৎসিত কেন বলতে পারো? আচ্ছা ঠাকুরপো, তুমি একটা কথা বলো তো, তুমি সব সময় কেন কেন আমাকে তোমার কাছে কাছে রাখতে চাও? বলো না, বলো। জানো বৌদি, আমার চোখে দৃষ্টি না থাকলেও এই অন্তর দিয়ে কিছুটা অনুভব করতে পারি। ইয়া তো তোমাকে অহরহ হাতছানি দিয়ে ডাকছে। ঠাকুরপো, তুমি ওই কলঙ্কের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য বিষ খেয়ে আত্মহত্যা করতে চাও। কিন্তু এছাড়া যে আমার আর অন্য কোনো উপায় নেই যে ঠাকুরপো। না 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 বৌদি, আমি তোমাকে মরতে দেবো না। কতক্ষণ তুমি আমাকে আগলে রাখতে লাগবে ঠাকুরপো? মৃত্যু যে আমার শিরনে অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। তোমাকে ধরে রাখার মতো ক্ষমতা হয়তো আমার নেই বৌদি, কিন্তু তাই বলে তুমি আমাকে ব্যথার কদরে কাঁদিয়ে চলে যেতে পারো না বৌদি। বলো না বৌদি, পারবে? মৃত্যুদের মায়ার বাঁধন ছিন্ন করে তাকে তুমি বোঝো না ঠাকুরপো, তাকে তুমি বোঝো না। জানি বৌদি, জানি। ছোট্টবেলায় আমি মাকে হারিয়েছি। মাতৃস্নেহ কাকে বলে তা আমি জানি না, কিন্তু তোমার মতো দেবী প্রতিমাকে বৌদি রূপে পেয়ে আমি ভুলে গেছি। ঠাকুরপো, তুমি আমার মায়ের অভাব পূরণ করেছো বৌদি। ঠাকুরপো, তাই তো আমার একবার ইচ্ছে হয় তোমাকে মা বলে ডেকে
আমার বুকের মধ্যে যে জমাট বাঁধা কান্নাটা আছে তার কিছুটা লাঘব করে নেই বৌদি, লাঘব করে নেই। না না, তুমি নতুন করে আমাকে মায়ের মাথায় বেঁধে ঠাকুর বেঁধো না। বলো না, এই হতভাগা সুজয় যদি ঠাকুরপো না হয়ে তোমার সন্তান হতো তাহলে কি পারতে তাকে এই দুঃখের উত্তাল তরঙ্গে বিসর্জন দিতে? তোমার মাতৃ হৃদয়টা কি পেটে চৌচির হয়ে যেত না বৌদি? আমি যে মা না, মা হয়নি ঠিকই, কিন্তু আমি যে মেয়ের চাই, তাই মা হওয়ার স্বপ্নটা আমার মনে ঠাকুরপো, আমার মনে। বলো না বৌদি, সারা জীবন তোমার এই অন্ধ ছেলেটাকে তুমি চরণ চরণ করে আমি তোমাকে কথা দিচ্ছি ঠাকুরপো, আমি তোমাকে কখনো আমার কাছ থেকে দূরে থাকবো না। তোমাকে ছেড়ে আমি কখনো কোথাও যাবো না ঠাকুরপো, ওগো, তুমি এসেছো? মানে পলাতক কয়েদি? আমি পলাতক কয়েদি। সুজয়, তোর এই অপদার্থ খুনি দাদাকে দাদা বলে ডাকতে কি তোর ঘৃণা হচ্ছে? কিন্তু তুই বিশ্বাস কর ভাই, আমি খুন করিনি, আমি খুনি নই। আমাকে এখান থেকে সরিয়ে রাখার জন্য ওই নিষ্ঠুর রণবীর হালদার এই চাল ছেড়েছিল। তবুও তুই মুখ ফেরাবি না? বেশ, আমি অন্য কোথাও চলে যাচ্ছি। সুজয় দাদা, দাদা একটিবার বল, তোর এই অবস্থা কি করে হলো সুজয়? দাদা বলো কবিতা, কে আমার ভাইয়ের উজ্জ্বল ভবিষ্যতের প্রদীপ লিখিয়ে দিয়েছে? কে সে শয়তান বলো? রণবীর হালদার। তোমাকে আমি শান্তিতে বেঁচে থাকতে দেবো না রণবীর হালদার। না না, তুমি শান্ত হও গো, তুমি একটু শান্ত হও। তুমি এক্ষুনি কিছু করতে চেও না গো। হ্যাঁ, শান্ত হব, সেই দিন শান্ত হব যেদিন ওই রণবীর হালদারের লাল রক্ত আমি হাত লাগাতে পারবো এই তোমার অঙ্গ। তুমি আমাকে ছবে না। আমার নারীত্ব যে হারিয়ে গেছে গো, হারিয়ে গেছে। ওই স্বপন হালদার আমার প্রতি ইচ্ছার আগুনে আমার সারা শরীরটা একেবারে প্রতি ইচ্ছা জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিল। কবিতা সফল হালদার এই মনোজ মিত্রা কত জীবিত আছে। দাদা একবার ভালো করে দেখতে শুনয়, আমি জেগে আছি না ছেলেখানা ছোট্ট ঘরে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছি? না দাদা না, এ স্বপ্ন নয়, সত্যি ওই সফল হালদার আর রণবীর হালদার আমাদের। না, এরা আমাকে সৎভাবে বেঁচে থাকতে দিল না। তোদের জীবনের দুর্বল মুহূর্তে এই মনোজ মিত্র মৃত হয়ে গেছে। দাদু,
বলো না গো, তুমি অমল করে বলো না। এইবারে ধ্বংসের খেলায় মেতে উঠো। না দাদা না, এখনই তুমি ধ্বংসের খেলায় মেতে উঠতে চাও না, তাতে হয়তো অনর্থ হবে। অনর্থ? আজ আমার দু চোখে জ্বলছে প্রতিহিংসার জ্বলন্ত আগুন, মনের মধ্যে গোষ্ঠীর মধ্যে প্রতিশোধের টানে আমি তৃষ্ণার্ত, আমি ক্ষুধার্ত, মৃত্যুর সাজা রাখতে আমার ক্ষুধার। চারিদিকে পাগলা ঘন্টা ধ্বনিত হচ্ছে, পুলিশ আমাকে তন্ন তন্ন করে অনুসন্ধান করছে। স্বামী! দাদা